আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। হিজবুল্লাহর অপ্রতিরোধ্য ফাইবার অপটিক ড্রোন হামলায় কয়েকজন সেনা নিহত এবং অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলি সংবাদপত্র মারিভ আরও যা জানালো। বড় যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলকে ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী। মধ্যপ্রাচ্যে এরদোয়ানের বড় সামরিক পদক্ষেপ, আইসিবিএম উন্মোচনের পর উত্তেজনা তুঙ্গে। একযোগে চালাবে স্বয়ংক্রিয় আক্রমণ, সমুদ্রের নিচে কিলিচ আর ওপরে তুফান, নৌযুদ্ধে তুরস্কের নতুন ত্রাস। সামাজিক মাধ্যমে বিশ্বব্যাপী ট্রল ঝড়, শোচনীয় পরাজয়ের পরও লজ্জায় মাথা খেয়ে অপারেশন সিঁদুরের বীরত্ব উদযাপন করল ভারত। পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনে ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। ভারতের ৫ রাজ্যে নির্বাচনে বিজয়ী ১০৭ জন মুসলিম। তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত জয়। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। হিজবুল্লাহর অপ্রতিরোধ্য ফাইবার অপটিক ড্রোন হামলায় কয়েকজন সেনা নিহত এবং অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলি সংবাদপত্র মারিভ জানিয়েছে, ফাইবার অপটিক ড্রোন বা প্রচলিত ইলেকট্রনিক যুদ্ধ কৌশল খাটিয়ে প্রতিহত করা যায় না। উত্তরের সীমান্তে এবং সম্ভবত তার ওপারেও একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র মারিভ খবর দিয়েছে যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলার একাধিক ঘটনায় বেশ কয়েকজন সেনা নিহত এবং অন্তত ৮ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। ঘটনাগুলোকে উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে যে সীমান্ত অঞ্চলে একাধিক ড্রোন ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন যে এক সৈন্য গুরুতর আহত হয়েছেন এবং ৩ জন সামান্য আহত হয়েছে যখন একটি বিস্ফোরকবাহী ড্রোন দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি ইউনিটকে টার্গেট করেছিল। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আরও কিছু হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের যোদ্ধারা একটি ড্রোন চালু করে আইতা আল শাব শহরে ইসরায়েলি সৈন্যদের সমাবেশে সরাসরি আঘাত করেছে এবং রাশাফ শহরে ইসরায়েলি সামরিক যান এবং কর্মীদের লক্ষ্য করে রকেট হামলাও চালিয়েছে। প্রত্যক্ষ ক্ষতির বাইরেও হিজবুল্লাহ ড্রোন ক্ষমতা যে ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগ আরো গভীর করেছে তা বিশেষভাবে তুলে ধরেছে মারিভ। সংবাদপত্রটি উল্লেখ করেছে যে হুমকি এখন আর শুধু উত্তরের সীমান্তে সীমাবদ্ধ নয়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে ফাইবার অপটিক ড্রোন ব্যবহারের সাথে সীমান্তের ফেন্স বরাবর বসতি স্থাপনাগুলোকেও লক্ষ্য করা হলে নিরাপত্তা সূত্রগুলো সতর্ক করেছে যে এই হুমকি পশ্চিম তীরে প্রসারিত হতে পারে বলে মারিভ রিপোর্ট করেছে। দৈনিকটির মতে এমন একটি পরিস্থিতি গ্রিন লাইন বরাবর বসতি, শ্যারন অঞ্চল এবং মধ্য ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। সংবাদপত্রটি স্বীকার করেছে যে ইসরায়েল এখনো ড্রোন হুমকির সম্পূর্ণ সমাধান খুঁজে পায়নি। দৈনিকটি এই সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলেছে যে হিজবুল্লাহ একটি প্রস্তুত পণ্য নিয়েছে, এটিকে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে সজ্জিত করেছে এবং ফাইবার অপটিক সিস্টেমের সাথে সংযুক্ত করেছে, যা একটি ক্লোজড অপারেটিং সিস্টেমে পরিণত হয়েছে এবং প্রচলিত ইলেকট্রনিক যুদ্ধ দিয়ে একে নিষ্ক্রিয় করা যায় না। বড় যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলকে ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী। মধ্যপ্রাচ্যে এরদোয়ানের বড় সামরিক পদক্ষেপ, আইসিবিএম উন্মোচনের পর উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা যখন চরম সীমায়, সেই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক অভূতপূর্ব সামরিক কৌশলের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে আনকারার অবস্থান দিন দিন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। সর্বশেষ খবর বলছে তুর্কি বাহিনী সিরিয়া সীমান্ত ঘেঁষে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছে, যাকে অনেক বিশ্লেষক তুরস্কের সামরিক বলয়ের মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার কৌশল হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন। সিরিয়ার উত্তরে আল আবিয়াদ ও রাস আল আইনের আশপাশে তুর্কি সামরিক জওয়ানদের ব্যাপক সদরপত্র অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০১৯ সালের অপারেশন পিস স্প্রিং এর সময় স্থগিত পুরনো চেকপোস্ট ভেঙে ফেলে নতুন কৌশলগত ঘাঁটি তৈরি করেছে তুরস্ক। এই ঘাঁটি বসানোর ফলে তুরস্ক সিরিয়ার ভূখণ্ডের গভীরে নিজের প্রভাব বিস্তারের পাশাপাশি ইসরায়েলের উত্তর সীমান্তের কাছাকাছি অবস্থান নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ঠিক মধ্যে ইস্তানবুলের সাহা ২০২৬ প্রতিরক্ষা প্রদর্শনীতে তুরস্ক উন্মোচন করেছে তাদের নতুন যুগান্তকারী অস্ত্র ইলদির মিহান আন্তর্মহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম। দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন আইসিবিএম উন্মোচনের মাধ্যমেই তুরস্ক স্পষ্ট বার্তা দিয়েছে তারা এখন অঞ্চলের শীর্ষ সামরিক শক্তিগুলোর সারিতে পৌঁছে গেছে। ইসরায়েলের কর্মকর্তারা সম্প্রতি আঙ্কারাকে প্রধান আঞ্চলিক
প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করে আসছেন। তুর্কি বাহিনী সিরিয়ার অবস্থান ও হাইপারসনিক মিসাইলের উন্মোচন ইসরায়েলের গুপ্তচর সংস্থা ও সামরিক কমান্ডে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। ইতোমধ্যে ইসরায়েলি তাদের উত্তরাঞ্চল সহ কয়েকটি ঘাঁটিতে রক্ষণমুখী অবস্থান জোরদার করেছে। তবে তুরস্ক বলছে সিরিয়া তাদের সামরিক উপস্থিতি সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ, আর আইসিবিএম উন্মোচন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্যই করা হয়েছে। কিন্তু অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এরদোয়ানের এই বিগ মুভ মধ্যপ্রাচ্যে পুরনো মৈত্রীর শত্রুতার সমীকরণ দ্রুত বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর থাকবে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার দিকে। একযোগে চালাবে স্বয়ংক্রিয় আক্রমণ, সমুদ্রের নিচে কিলিচ আর ওপরে তুফান, নৌযুদ্ধে তুরস্কের নতুন ত্রাস। আধুনিক সমুদ্র যুদ্ধের প্রেক্ষাপট বদলে দিতে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান আসেসলান তাদের নৌবহরে যুক্ত করেছে দুটি অত্যাধুনিক স্বচালিত সিস্টেম। ইস্তানবুলে চলমান সাহা 2026 প্রদর্শনীতে আজ উন্মোচিত হয়েছে কিলিচ নামক স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত আন্ডার ওয়াটার স্ট্রাইক সিস্টেম এবং তুফান নামে চালকবিহীন সার্ফেস ভেসেল ইউএসভি। আসেসলানের দেয়া তথ্য বলছে এই দুটি সিস্টেমই সোয়ার্ম বা ঝুঁকি প্রযুক্তিতে সজ্জিত। এর ফলে পানির নিচে এবং উপরে একাধিক ড্রোন একে অপরের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ বা নজরদারি চালাতে সক্ষম। সাবসারফেস বা পানির নিচে ডোমেইনের জন্য তৈরি করা হয়েছে কিলিচ ফ্যামিলি। এটি মূলত অতর্কিত হামলা এবং গুপ্ত অভিযানের জন্য বিশেষভাবে নকশা করা। কিলিচের প্রধান বৈশিষ্ট্য হলো বড় সাবমেরিনের ঝামেলা ছাড়াই এটি যে কোনো স্থান থেকে মোতায়েন করা সম্ভব। এর গঠন এবং বিশেষ ম্যাটেরিয়াল এমনভাবে তৈরি যা শত্রুর সোনারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এতে রয়েছে উন্নত সেন্সর এবং নেভিগেশন সিস্টেম যা একে নিখুঁত স্ট্রাইক অপশনে পরিণত করেছে। সারফেস বা সমুদ্রের উপরিভাগের জন্য নির্মিত তুফান ড্রোনটি উচ্চগতি এবং চালচলনে অত্যন্ত দক্ষ। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আক্রমণ এবং উভয় কাজ করতে পারে। ঝাঁক প্রযুক্তির কারণে একদল তুফান ভেসেল অপারেটরের সাহায্য ছাড়াই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে বিশাল এলাকায় নজরদারি বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। উদ্বোধনী অনুষ্ঠানে আসেসলানের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ আকিউল বলেছেন, বর্তমান বিশ্বের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতিতে সমুদ্র সীমার সুরক্ষা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ে স্বায়ত্তশাসন এবং অপারেশনাল নমনীয়তা প্রয়োজন। তিনি আরো উল্লেখ করেন যে তুরস্কের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে তারা আধুনিক নৌযুদ্ধের প্রয়োজনীয়তা মেটাতে এই নতুন প্রজন্মের সিস্টেমগুলো তৈরি করেছেন। তুরস্ক ইতোমধ্যেই ড্রোন বা ইউএভি প্রযুক্তিতে বিশ্বে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। আসেলসান এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নৌ স্বায়ত্তশাসিত সিস্টেমেও তুরস্ককে বিশ্বসেরা করতে চায়। সামাজিক মাধ্যমে বিশ্বব্যাপী ট্রল ঝড়, শোচনীয় পরাজয়ের পরও লজ্জায় মাথা খেয়ে অপারেশন সিঁদুরের বীরত্ব উদযাপন করছে ভারত। এক বছর আগে পাকিস্তানের কাছে চরম সামরিক ও কূটনৈতিক পরাজয়ের গ্লানি মুছে ফেলার এক ব্যর্থ চেষ্টায় মেতেছে ভারত। গত বছর সংঘটিত সংক্ষিপ্ত অথচ বিধ্বংসী এক যুদ্ধের বার্ষিকীতে দিল্লি যখন অপারেশন সিঁদুরের তথাকথিত বীরত্বগাথা উদযাপনের আয়োজন করছে, তখন বিশ্বজুড়ে বইছে হাস্যরস ও উপহাসের ঝড়। সামরিক বিশ্লেষক ও আন্তর্জাতিক মহল ভারতের এই উদযাপন পরাজিত শক্তির নির্লজ্জ আস্ফালন বলে অভিহিত করেছে। উল্লেখ্য, গত বছর ভারত তথাকথিত এক অজুহাতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে অপারেশন সিঁদুর পরিচালনা করার দুঃসাহস দেখায়। তবে ইসলামাবাদের তাৎক্ষণিক ও সুপরিকল্পিত পাল্টা আক্রমণ অপারেশন বুনিয়ানুম মারসুসের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির দম্ভ। কয়েকদিনের সেই সংক্ষিপ্ত যুদ্ধে বিশ্বব্যাপী প্রথমবার অত্যাধুনিক ফরাসি যুদ্ধ বিমান রাফালের ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করে। পাকিস্তানের নিখুঁত নিশানায় বেশ কয়েকটি রাফাল ভূপাতিত হওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে। গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে গিয়ে ভারত কেবল সামরিকভাবে পর্যুদস্ত হয়নি, বরং অর্থনীতি ও কূটনৈতিক দিক থেকেও বিশাল বিপর্যয়ের মুখে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন যে তিনি ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাত রোধে ভূমিকা রেখেছেন, যা ভারত সরকার সরাসরি নাকচ করে দেয়। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারত একঘেয়ে হয়ে পড়ে। অন্যদিকে পাকিস্তানের এই অভাবনীয় সাফল্য দেশটিকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এই যুদ্ধের সফল নায়ক হিসেবে পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে ফিল্ড মার্শাল উপাধি দেয়া হয়। তার রণকৌশল ও সাহসিকতায় মুগ্ধ হয়ে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমার প্রিয় ফিল্ড মার্শাল, মাই ফেভারিট ফিল্ড মার্শাল। পরাজয়ের এক বছর পূর্ণ হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি অপারেশন সিঁদুরকে ভারতের অদম্য সাহস ও বিজয়ের প্রতীক হিসেবে দাবি করেন। মোদী তার পোস্টে লিখেছেন, এক বছর আগে আমাদের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুরের সময় অভূতপূর্ব সাহস, নির্ভুলতা এবং
সংকল্প প্রদর্শন করেছিল। যারা পেহেলগামে নিরপরাধ ভারতীয়দের ওপর হামলা করার দুঃসাহস দেখিয়েছিল তারা তাদের যোগ্য জবাব দিয়েছে। আমাদের বাহিনীর বীরত্বের জন্য সমগ্র জাতি তাদের স্যালুট জানাচ্ছে। মোদির এই পোস্টের নিচে শুরু হয় তীব্র ট্রল আর উপহাস। নেটিজেনরা ভূপাতিত রাফাল এবং ভারতের পরাজয়ের ছবি ও ভিডিও শেয়ার করে মোদী সরকারকে বিদ্রূপ করতে থাকেন। ভারতের বিরোধী দলগুলো সরকারের উপর ঝাঁপিয়ে পড়ে। কংগ্রেস সহ অন্যান্য দলগুলো দাবি করছে বিজেপি সরকার রাফাল হারানো এবং সামরিক ব্যর্থতার সত্য গোপন করে দেশবাসীকে বিভ্রান্ত করছে। যদিও ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরাজয় ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন, মোদী সরকার তার লোকলজ্জার ভয় অস্বীকার করে আসছেন। যুদ্ধের পর পাকিস্তানের সামরিক প্রযুক্তির জয় জয়কার শুরু হয়েছে। বিশেষ করে পাক বিমান বাহিনী এবং চীন পাকিস্তান যৌথভাবে উৎপাদিত যুদ্ধ বিমানের চাহিদা বিশ্ববাজারে তুঙ্গে। সম্প্রতি সৌদি আরবের সাথে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, যা দেশটির অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। আরও বেশ কয়েকটি দেশ এখন পাকিস্তানের সাথে এই ধরনের সামরিক অংশীদারিত্বের জন্য মুখিয়ে আছে। পশ্চিমবঙ্গে বিজেপির জেতা 105 আসনে ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি 207 আসনে জিতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে এই জয়ের পেছনে বিশেষ ভোটার তালিকা সংশোধন SIR প্রক্রিয়ার এক চাঞ্চল্যকর প্রভাব সামনে এসেছে। বিশ্লেষণে দেখা গেছে বিজেপির জেতা বেশিরভাগ আসনেই দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম স্ক্রলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে অন্তত 105টি আসনে বিজেপি যে ব্যবধানে জয় পেয়েছে, বিশেষ নিবিড় যাচাই SIR প্রক্রিয়ায় তার চেয়েও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে 86টি আসনে এমন যেখানে বিজেপি আগে কখনোই জিততে পারেনি। সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায় বিজেপি মোট 207 আসনে জয়ী হয়েছে, অর্থাৎ এই 105টি আসন দলটির মোট জয়ের প্রায় অর্ধেক। 294 আসনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐতিহাসিক 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে হিন্দুত্ববাদী এই দল। এর মাধ্যমে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনের অবসান ঘটল। পশ্চিমবঙ্গে SIR বা ভোটার তালিকা যাচাইয়ের এই প্রক্রিয়াটি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। 6 মাস ধরে চলা এই প্রক্রিয়ায় প্রায় 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, যার ফলে রাজ্যের মোট ভোটারের সংখ্যা 12% কমে যায়। বাদ পড়া এই 91 লাখ ভোটারের মধ্যে অন্তত 27 লাখ ভোটারের ভাগ্য এখনো ঝুলে আছে। বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের 5 রাজ্যে নির্বাচনে বিজয়ী হয়েছেন 107 জন মুসলিম। ভারতের 5 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল অনেক কিছুই ওলটপালট করে দিয়েছে। একদিকে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, অপরদিকে পর্দার অভিনেতা থেকে রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হওয়া থালাপাতি বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে তামিলনাড়ুর সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অবাক করা ব্যাপার হচ্ছে আসাম বিধানসভায় কংগ্রেসের মোট 19 জন প্রার্থী বিজয়ী হয়েছেন, যার মধ্যে 18 জনই মুসলিম। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট 1 দশক পর কেরালার ক্ষমতা প্রত্যাবর্তন করছে। তবে সব ছাপিয়ে এবারের আলোচনা 5 রাজ্যের বিজয়ী মুসলিম প্রার্থীদের নিয়ে, কেননা কয়েকটি দল এমনও আছে যাদের মুসলিম প্রার্থীরাই শুধু জয় পেয়েছেন। এবিপি নিউজের এক প্রতিবেদনে জানানো হয় 5 রাজ্যের সর্বমোট 824টি আসনের মধ্যে 107 জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে অবাক করা বিষয় হলো ভারতে কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন দল বিজেপি 5 রাজ্যের কোথাও কোনো মুসলিমকে প্রার্থী করেনি। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। রাজ্যটি 294টি আসনের 293টিতে ভোট হয়েছে। এর মধ্যে 40টি আসনে জয়ী হয়েছেন মুসলিম প্রার্থীরা। তবে 2021 নির্বাচনে এই সংখ্যা ছিল 44টি। রাজ্যে বিজয়ী মুসলিম প্রার্থীর সংখ্যা কমে যাওয়ার বড় একটি কারণ হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস TMC এবারে নির্বাচনে 34 জন মুসলিমকে প্রার্থী করেছে, কিন্তু গত নির্বাচনে এটি ছিল 43 জন। তবে তৃণমূল ও বিজেপি বাদে অন্যান্য দলের মুসলিম প্রার্থীর সংখ্যা 1 থেকে বেড়ে এই নির্বাচনে ছিল মোট 6 জন। তার মধ্যে কংগ্রেসের 2 জন, আম জনতা ইউনিয়ন পার্টির 2 জন এবং CPIM ও IHF এর 1 জন করে মোট 6 জন। আগে উল্লেখ করা হয়েছে যে এই নির্বাচনে বিজেপি কোনো মুসলিমকে প্রার্থী করেনি। কেরালায় 140টি আসনের মধ্যে 35টিতে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত জয়। ডিজিটাল যুগে যুদ্ধ আর শুধু সীমান্তে বন্দুক বা ক্ষেপণাস্ত্র লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধের বড় একটি অংশ লড়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রচার, মিম আর জনমতের ভেতর দিয়ে। 2025 সালে ভারত পাকিস্তান উত্তেজনা সেই বাস্তবতাকেই নতুনভাবে সামনে এনেছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয় সামরিক সক্ষমতায় পিছিয়ে থাকলেও তথ্যযুদ্ধে ভারতকে কার্যত চাপে ফেলেছিল পাকিস্তান। বিশ্লেষণে বলা হয় অপারেশন সিঁদুর
ঘিরে ভারতের হাতে ছিল অত্যাধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী ডিজিটাল নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের জাতীয়তাবাদী প্রচারণা। অন্যদিকে পাকিস্তানের প্রধান অস্ত্র ছিল ব্যঙ্গ, রসবোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক পাল্টা ন্যারেটিভ। 2025 সালের 7 মে ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কয়েকটি স্থানে আঘাত আনার পর শুধু সামরিক সংঘাতই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় পাল্টাপাল্টি প্রচারণা। একদিকে যুদ্ধবিমান ও সামরিক শক্তির হিসাব, অন্যদিকে টুইটার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে তথ্য মতামতের লড়াই। প্রবন্ধে উল্লেখ করা হয় তথ্য যুদ্ধের মূল লক্ষ্য প্রতিপক্ষের মনস্তত্ত্বে প্রভাব ফেলা। এ ধরনের যুদ্ধে নিজের পক্ষে থাকা তথ্যকে বাড়িয়ে প্রচার করা এবং প্রতিপক্ষের বিপক্ষে থাকা খবরকে ভাইরাল করে তোলাই হয়ে ওঠে প্রধান কৌশল। তবে পাকিস্তানের ক্ষেত্রে একটি বিষয় আলাদা ছিল। দেশটির নাগরিকরাই নিজেদের সংকট, গ্যাস সমস্যা, অর্থনৈতিক দুরবস্থা কিংবা রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রকাশ্যে রসিকতা করেছিলেন। একজন পাকিস্তানি ব্যবহারকারীর মন্তব্য ছিল, যুদ্ধ করতে চাইলে রাত 9টার আগে করুন, কারণ 9:15 পর আমাদের গ্যাস থাকে না। বিশ্লেষকদের মতে নিজেদের দুর্বলতা নিয়ে আগে থেকেই হাস্যরস তৈরি করে ফেলায় ভারত যখন একই বিষয় ব্যবহার করে পাকিস্তানকে আক্রমণ করতে চেয়েছে, তখন সেটি খুব একটা কার্যকর হয়নি। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। হিজবুল্লাহর অপ্রতিরোধ্য ফাইবার অপটিক ড্রোন হামলায় কয়েকজন সেনা নিহত এবং অন্তত 8 ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলি সংবাদপত্র মারিভ আরও যা জানালো। বড় যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলকে ঘিরে ফেলেছে তুর্কি বাহিনী। মধ্যপ্রাচ্যে এরদোয়ানের বড় সামরিক পদক্ষেপ, আইসিবিএম উন্মোচনের পর উত্তেজনা তুঙ্গে। একযোগে চালাবে স্বয়ংক্রিয় আক্রমণ, সমুদ্রের নিচে কিলিচ আর ওপরে তুফান, নৌযুদ্ধে তুরস্কের নতুন ত্রাস। সামাজিক মাধ্যমে বিশ্বব্যাপী ট্রল ঝড়, শোচনীয় পরাজয়ের পরও লজ্জায় মাথা খেয়ে অপারেশন সিঁদুরের বীরত্ব উদযাপন করল ভারত। পশ্চিমবঙ্গে বিজেপির জেতা 105 আসনে ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। ভারতের 5 রাজ্যে নির্বাচনে বিজয়ী 107 জন মুসলিম। তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত জয়। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।